কমছে না হামের প্রকোপ। ঢাকা ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু। পেডিয়াট্রিক আইসিইউ সংকটে বিকল্প উপায়ে চলছে চিকিৎসা। ডাক্তার কইছে দিয়া আইসিইউ লাগবে, আইসিইউ মিলেন না। তাহলে ইহা সুস্থভাবে বাড়িখানে যেতাম। তবে আমাদের হাসপাতালেও আইসিইউর মতো কোনো সেবা চালু করা যায় কিনা সেটি নিয়ে চিরেই একটি আমরা সিদ্ধান্ত নিব। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত হিশামের বাড়ি থেকে বৃষ্টির ডিএনএ উদ্ধার। হত্যাকাণ্ডের বিচার চান স্বজন ও এলাকাবাসী। আমার বোন তো শুধু শুধু মারা যায় না, কিছু তো একটা কাহিনী আছে। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারতেছি না। উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরাচালান। কোস্টগার্ডের অভিযানে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। বাংলাদেশের বর্ডারে ট্রান্সফার দিতে আর কি আমার মাসে দিয়ে আমরা কোন দেশে জানিনি, বাংলাদেশের ট্রলারের পার্কা দিয়েছে। হরমুজে আরও একটি ইরানি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। চাপে নতি শিকার নয় বলছে তেহরান। যুদ্ধবিরতির মাঝে লেবাননে জোরালো হামলার নির্দেশ ইসরায়েলের। আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে এক শিশু আর সিলেট ওসমানী মেডিকেলে 1.5 বছর বয়সী আরেক শিশু মারা গেছে। এ নিয়ে সিলেটেই 10 জনের প্রাণ গেল। বিভিন্ন হাসপাতালে 1.5 শতাধিক রোগী ভর্তি রয়েছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেয়া হয়েছে 46 জনকে। হাসপাতালটিতে চিকিৎসাধীন 120 জন রোগী। রাজশাহী, সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এদিকে গত 24 ঘন্টায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নতুন হামের রোগী ভর্তি হয়েছে 20 জন। এ নিয়ে বর্তমানে মোট ভর্তি আছে 75 জন রোগী। মৃত্যু হয়েছে একজনের। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়তে থাকায় অভিভাবকদের মাঝে উদ্বেগ কমছে না। 1 মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে। হাম বাড়ানো যে 10 দিন হলো। তো রক্তে ইনফেকশন, হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় 1 মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন 9 দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। ঢাকা ও সিলেটে 2 জন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। সহকর্মী তাজনুর ইসলাম আছেন এখানে। এক শিশু মারা গেল মাত্রই, দর্শকদের জানালাম। তাজনুর, নতুন করে কতজন রোগী ভর্তি হলো জানাবেন, এবং যেই শিশু মারা গেল তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেল কিনা? বৃষ্টি, যেই শিশু মারা গিয়েছে শিশুটি মূলত আইসিইউতে ছিল কয়েকদিন ধরে। গতকাল রাত 12টা থেকে মূলত তার অবস্থার অবনতি হতে থাকে। আমি এই বিষয়ে পরিচালকের সঙ্গেই কথা বলছিলাম যে সবশেষ তার কী পরিস্থিতি হয়েছিল। রাত 1টার দিকে শিশুটি মারা যায়। মূলত তীব্র শ্বাসকষ্ট থেকেই এই ব্যাপারটি, যদিও আইসিইউতে থাকার পরেও অক্সিজেন ঠিকঠাক মতো তাকে দেওয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই অক্সিজেন থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণের যে স্বাভাবিক কাজ, যে প্রক্রিয়া, সেটি আসলে সেই শিশুর পক্ষে চালানো সম্ভব হয়নি। তবে পরিচালক একটা কথা বলছিলেন যে যদি ভেন্টিলেশনে নেওয়া সম্ভব হতো, হয়তো সেই সুযোগটি এই হাসপাতালে নেই। কৃত্রিমভাবে যদি শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো বাঁচানো যেত, এমন একটি কথা, এমন একটা আলাপ হচ্ছিল। তবে আসলে শেষ পর্যন্ত শিশুটি রাত 1টার সময় মারা যান, এবং খুবই কম বয়স, 6 মাস বয়সী শিশু। একটু বিষয়টি বলি যে সেই শিশুটি মায়ের একমাত্র সন্তান ছিল, যার কারণে সেই পরিবারের যেই করুণ দশা, রাতেই তারা সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। তবে এখনও যারা রয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা বেশ রকমের শঙ্কাজনক, সেটি আমি দেখছিলাম ঘুরে ঘুরে। মোট 75 জন শিশু এই মুহূর্তে রয়েছে সংক্রামক ব্যাধি হাসপাতালে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় বলতে যা আসলে বোঝায়, ওয়ার্ডের সমস্ত রকমের সিট ছাপিয়ে যে লবি রয়েছে, বারান্দা রয়েছে, লিফটের গোড়ায়, সিঁড়ির গোড়ায়, সমস্ত জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যে যেভাবে পারছেন আশ্রয় নিচ্ছেন। একটি কথা এই হাসপাতালের পরিচালক বলছিলেন যে বলা যায় যে মানবতার জায়গা থেকে, অর্থাৎ
বিভিন্ন হাসপাতাল তারা ঘুরে এসেছেন বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে। সেই সমস্ত হাসপাতাল ঘুরে চিকিৎসা কার্যক্রম দেখার পরে অবশেষে তারা ঢাকায় এসেছেন উন্নত চিকিৎসার আশায়। সেইখানে এসে যখন শেষ পর্যন্ত এই দুইটা হাসপাতাল অর্থাৎ সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং এই ডিএনসিসি কোভিড হাসপাতাল, যেটি কিনা হামের জন্য এরই মধ্যে একেবারে ডেডিকেট করা হয়েছে, এই দুটো হাসপাতালই এখন মূলত অভিভাবকদের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। আমরা সেই কথাই প্রত্যেকদিন আসলে সেই দুটো হাসপাতাল ঘুরে ঘুরে বলছি। সুতরাং সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম নিয়ে সেই অর্থে কোনো রকমের অভিযোগ নেই, তবে জায়গার সংকুলান না থাকায় এইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে আশ্রয় নিতে হচ্ছে তাদের। এতে করে হামের সংক্রমণও তো আরও বেশি ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তাজনুর। এবার আমরা সিলেটে যাই। সহকর্মী নাবিল হোসেন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। নাবিল, যেমনটি বললাম, রাজধানীতে 6 মাস বয়সে এক শিশু মারা গেল এবং সিলেটে তো 1.5 বছর বয়সে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে আজ কতজন নতুন রোগী ভর্তি হলো এবং হাসপাতালের সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। হাসপাতালের চিত্র দিনে দিনে আসলে অবনতির দিকেই যাচ্ছে। আমরা প্রথম দিকে যেটি দেখেছিলাম যে সিলেটের হাসপাতাল, বিশেষ করে আমরা এখন যেখানে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হাম রোগীদের জন্য বা উপসর্গ নিয়ে যারা আসবেন তাদের ডেডিকেটেড করে রাখা হয়েছিল, সেখানে প্রায় অনেক শয্যাই আসলে ফাঁকা ছিল। কিন্তু দিন যত যাচ্ছে সেই শয্যাগুলো পরিপূর্ণ হয়ে এখন কিন্তু আমরা এখন যে ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডে আমরা যেটি দেখছি যে আসলে মেঝেতেও আসলে এখানে শয্যা পাতানো হয়েছে, অর্থাৎ মূল শয্যা আসলে ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে। শুধু শামসুদ্দিন হাসপাতালের এই যে শয্যা সেটিও নয়, আমরা জানি যে হাম রোগী বা হাম উপসর্গ নিয়ে যেসব শিশুরা আক্রান্ত হচ্ছেন, যাদের অবস্থা আসলে আশঙ্কাজনক হচ্ছে, তাদের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে 5 শয্যা এবং পরবর্তীতে 10 শয্যার পিআইসিইউ তৈরি করা হয়েছিল। সেই পিআইসিইউ কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। ফলে এখন যেই রোগীদের আশঙ্কাজনক অবস্থা হয়, বিশেষ করে শিশুদের, তাদেরকে সেই পেডিয়াট্রিক আইসিইউতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা বা আসলে সুযোগ নেই। ফলে এই হাসপাতালের সাধারণ শয্যায় তাদেরকে কিভাবে অক্সিজেন বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে, অর্থাৎ বিকল্প চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে তাদেরকে আসলে এই সার্ভাইভ রাখা যায়, সেই চেষ্টাই আসলে এখানকার যারা ডাক্তার, চিকিৎসক বা নার্স যারা আছেন তারা করছেন। এবং এখানকার যারা আসলে স্বাস্থ্য সংশ্লিষ্টরা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের সক্ষমতার বাইরে গিয়ে তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। কারণ এই ধরনের প্রাদুর্ভাব এর আগে আসলে কখনোই হামজনিত এই বাংলাদেশ গত কয়েক দশকে হয়তো মোকাবেলা করেনি। ফলে এই যে নতুন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সামনে রেখে তারা তাদের মতো করে অপ্রতুল সকল ব্যবস্থাকে সাথে নিয়েই তার চেষ্টা করছেন যাতে রুগী যারা আছেন তাদেরকে সেবা দেওয়া যায়। আর রুগী ভর্তির যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে 100 শয্যার হাসপাতাল, গতকাল পর্যন্ত এখানে আমাদের কাছে তথ্য ছিল যে 90 জন রুগী ভর্তি আছেন, অর্থাৎ প্রায় অধিকাংশ শয্যাই পরিপূর্ণ হয়ে গেছে। আজ সকালে হয়তো সেই রুগীর সংখ্যা আরও বাড়ছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যে টিকার যে হার সেটি যত দ্রুত আসলে আরও বেশি ছড়িয়ে দেওয়া যাবে, সংক্রমণ ততটা আসলে ধীরে ধীরে রোধ করা যাবে। শুনছিলাম, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ নাবিল। যেমনটি জানাচ্ছিলাম, সিলেটে ক্রমেই হামের প্রকোপ বাড়ছে, হাসপাতালে বাড়ছে আশঙ্কাজনক রোগীদের হার ও মৃত্যু। এরই মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে পেডিয়াট্রিক আইসিইউ। এর ফলে ধীরে ধীরে আইসিইউ সংকটও তৈরি হচ্ছে। বিকল্প উপায়ে চিকিৎসার ব্যবস্থা করছেন সংশ্লিষ্টরা। 3 মাস বয়সী শিশু আয়ান হাসপাতালের শয্যায় মায়ের কোলে শুয়ে লড়াই করছে হামের সাথে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজন আইসিইউর, তবে কোথাও আইসিইউ বেড না পেয়ে এমন আকুতি স্বজনদের। ডাক্তার আনতে কইছে দিয়া আইসিইউ লাগবে, আইসিইউ মিলেন না বিদায়ে দেখেন 2টা অক্সিজেন লাগাইছে 2 মুখায়। মানে তাহলে সুস্থভাবে বাড়ি খানো যেতাম, ও তার টাইম সরকারের টাইমেও আবেদন, আর কোনো আবেদন নাই। শুধু আয়ান নয়, সিলেটে হামরোগীদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও বেশ কয়েকজন রোগীর অবস্থাই আশঙ্কাজনক। তবে হাম আক্রান্ত শিশুদের জন্য উসমানী মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ। ফলে বিকল্প চিকিৎসা ব্যবস্থার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। আইসিইউতে পাঠানোর আগে কোনো ম্যানেজমেন্ট বা করা যায় কিনা সে ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা আছে। আজকে আমরা সবাই মিলে মিটিংয়ে বসেছি। আমরা আসলে ভবিষ্যতে এরকম কোনো সংকট আসলে কীভাবে আমাদের হাসপাতালেও আইসিইউর মতো কোনো সেবা চালু করা যায় কিনা সেটি নিয়ে চিরেই একটি আমরা সিদ্ধান্ত নিব। চিকিৎসকরা বলছেন ইমিউনিটি কমে যাওয়ায় এবার শিশুদের নানা শারীরিক জটিলতা ও মৃত্যুহার বাড়ছে। আপনি যদি একটা প্রপোর্শন অফ পিপুলকে কমিউনিটিতে ভ্যাকসিনেশন করেন তাহলে দেখা যাচ্ছে ওর থেকে ওর স্প্রেডটা যেমন কমে যায়, আবার অন্যরাও ওর থেকে পার্শিয়ালি মানে সাবক্লিনিক্যাল ইনফেকশন বলে, সাবক্লিনিক্যাল ইনফেকশনে ওদের মাইল্ড সাইন সিমটম হয় কিন্তু ওরাও ইমিউনিটি ডেভেলপ করে ওদের শরীরে।
এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 9 শিশু। হাসপাতালে ভর্তি আছেন 169 জন। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। দেশের বিভিন্ন জেলার পাম্পগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র। ডিপো থেকে সরবরাহ বাড়ানোয় অনেক জায়গাতে আগের তুলনায় গ্রাহকদের সিরিয়াল কমেছে, আবার তেল সংকটের কারণে এখনও কিছু জেলায় সাময়িকভাবে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হচ্ছে। আমরা জামালপুরের কি অবস্থা সেটি দেখবার চেষ্টা করব। সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন আমাদের জন্য। সাগর, জামালপুরে কি অবস্থা দেখছেন? এখান থেকে দেখে মনে হচ্ছে যে পরিবহনের দীর্ঘ সিরিয়াল আছে, গ্রাহকরা চাহিদা মতো জ্বালানি পাচ্ছে কিনা জানাবেন। দেখুন বৃষ্টি, এই চিত্র কিন্তু আমরা দেখেছি 2 মাস থেকেই। আমার পিছনে যে দীর্ঘ সারিটি দেখতে পাচ্ছেন, এই সারিটি কিন্তু আসলে তেল নেওয়ার একটি দীর্ঘ লাইন। তো এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে সকাল 8টা থেকে তেল দেওয়ার কথা থাকলেও সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। এ কারণে এখনো কিন্তু মানুষ এই তপ্ত রোদে কিন্তু অপেক্ষা করছেন, মূলত একটু অকটেন ও পেট্রোল আবার আশায়। তবে একটি বিষয় বলে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা বিষয় নিয়ে কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে, পাশাপাশি নানাভাবে কিন্তু এই সমস্যার সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবুও কিন্তু আমরা দেখিনি যে জামালপুরের যে সংকট সেটি কিন্তু একটু কমেছে। আরেকটি বিষয় বলে রাখি যে জ্বালানি তেলের যে সংকট নিরসনের দাম বাড়ানো বা বেশি করে ডিপো থেকে তেল সরবরাহ করা, সেটি আমরা শুনেছি যে আসছে জামালপুরে। তবুও কিন্তু এই দীর্ঘ সারি বা দীর্ঘ লাইন আমরা কখনোই কমতে দেখিনি। বিশেষ করে আজকে জামালপুরের 17টি পাম্পের ভেতর 10টিরও বেশি পাম্প কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ জ্বালানি তেল না থাকায়, না সরবরাহ করতে পারে কিন্তু তারা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এই বিষয়গুলো কিন্তু মূলত এই তেলের যে বর্তমান পরিস্থিতি এগুলো কিন্তু প্রমাণ করে। অর্থাৎ আমরা যে লাইনগুলো দেখছি এগুলো কিন্তু মূলত হচ্ছে যে পাম্পে, অর্থাৎ তেল দেওয়ার খবরে যে পাম্পে যায় সে পাম্পে কিন্তু সবাই ঝুঁকে পড়েছে সেদিকে। বৃষ্টি আমরা ধন্যবাদ সাগর। কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে। রাজধানী ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে। আজ ও কালকের মধ্যে চলমান হিট ওয়েভ কমে যাবে। আগামী 4 দিন এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন। বলেছেন মে মাসেও 2-3টি মৃদু ও মাঝারি হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে, তবে তা মে মাসের প্রথম সপ্তাহ পরে হতে পারে। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী হাসানুল হক মিলন কথা বলছেন, সরাসরি যাচ্ছি আমরা। সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করব। আমি আশা করব আগামী দিনে এই দিবসটি আমরা যেন রিয়েলিস্টিক্যালি প্র্যাকটিক্যালি এই রেজিস্ট্রেশনে ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আমরা যেন দেখতে পাই আমাদের লিস্ট ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। সেই জন্য আমরা এই ধরনের ফেয়ারও এই দিবসে করতে পারি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকাভুক্ত করে এই প্রতিযোগিতায় কারা রয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করে আমার মনে হয় রিওয়ার্ডের ব্যবস্থা করা যেতে পারে। এটা হওয়া উচিত, কারণ আমরা কখনো রিকগনাইজ করি না এবং তাদেরকে প্র্যাকটিক্যালি স্পিকিং রিওয়ার্ডও করি না। এই প্রচলনটি আমাদের মধ্যে আসতে হবে। দেখুন, আমরা বাজেট করি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় বড় বাজেট, কিন্তু সেই জায়গায় আমাদের রিসার্চের কোনো বাজেট নেই। ব্র্যাক ইউনিভার্সিটি ভিসি এবং আপনারা বললেন যে পিএইচডি অলসো এ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। I don't know how many PhDs in this country right now. তবে কিছু কিছু ভুয়া পিএইচডি আছে, আপনারা জানেন সেই ঘোড়ার গল্প। আমি ইউজিসিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী হাসানুল হক মিলন, সরাসরি শুনছিলেন আপনারা। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের
মৃত্যুর ঘটনার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। তল্লাশি চালিয়ে অভিযুক্ত হিশাম সালেহ আবু গরবেইর বাড়িতে নিহত নাহিদা বৃষ্টির ডিএনএর আলামত উদ্ধার করেছে পুলিশ, যার জেরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। তবে এখনও তার মরদেহ মেলেনি, খুঁজে বের করতে জোর অভিযান চলছে। এদিকে জানা গেছে অভিযুক্ত হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এর আগে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য তাকে আটক করে পুলিশ। এমনকি তার থেকে আইনি সুরক্ষা চেয়ে পরপর দুবার আপিল করে তার নিজের পরিবার। এ দফায় তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, মারধর, অন্যায়ভাবে কাউকে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্ট করা সহ মোট 6টি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মাঝে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকার 10 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবারের বসবাস ঢাকার মিরপুর পল্লবীতে হলেও গ্রামের সাথে ছিল নিবিড় যোগাযোগ। মাত্র 7 মাস আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় তার পরিচয় হয় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের সঙ্গে। স্বজনদের দাবি তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ উঠেছে গত 16 এপ্রিল লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের জেরে দুইজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপহরণ করা হয়। এরপর টানা 10 দিন নিখোঁজ থাকার পর সামনে আসে ভয়াবহ খবর। 8 দিন পর আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ। একদিন পর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয় নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। এরপর তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই। যে আমার বোন তো আর শুধু শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করুন। জানতে পারছে ভাই যে মারা গেছে, না তোমার রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। গ্রেফতারি করার জন্য ওই কাছে গেছে, তখন উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার সেইভাবে বিচার করা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেক্ষেত্রে দিকে যোগাযোগ করা আমরা সেটা দেখবো, ওর বিষয় থাকলে সেটা আমাদের কোনো একটা থাকে আমরা দেখবো। বিদেশি কোনো বিষয় থাকলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখা হয়। বৃষ্টির হত্যার মূল কারণ উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ জলপথ নাফ নদী। একদিকে ভূ রাজনৈতিক সংবেদনশীলতা, অন্যদিকে মাদক ও মানব পাচারের অন্ধকার জাল। কক্সবাজারের টেকনাফকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আলাদা করা এই নদী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের প্রধান রুট। তবে সম্প্রতি কোস্টগার্ডের টানা অভিযানে চিত্র বদলাতে শুরু করেছে। উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদক, গ্রেফতার হচ্ছে পাচারকারীরা। তবুও চোরাচালান থেমে নেই। এখন তারা নতুন কৌশলে গভীর সমুদ্র পথ বেছে নিচ্ছে। সীমান্তের বাস্তবতা নিয়ে সহকর্মী রানা হোসাইনের তোলা ছবিতে আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকীর বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদী টেকনাফ উপজেলাকে আলাদা করেছে রাখাইন রাজ্য থেকে। রোহিঙ্গা সংকটের পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, বিশেষ করে মাদক ও মানব পাচার দমনে এই নদীর কৌশলগত গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরেই এই নদী ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে নাফ নদীতে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ হয়। আটক জেলেরা জানান, ইয়াবা পরিবহনে তুলনামূলক বেশি টাকা পাওয়া যায়। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই মাছ ধরার ট্রলারের ব্যবহার। ইয়াবার বড় বড় চালান আটকে দিচ্ছে কোস্টগার্ড। প্রায় প্রতিদিনই নাফ নদীতে কোস্টগার্ডের টহল চলছে, কিন্তু এই জেলেরা মাছ ধরার ট্রলারে করে ইয়াবা আনার চেষ্টা করছে। স্থানীয় অনেক জেলে এই কাজে জড়িত, চক্রের সাথে সম্পৃক্ত কিছু রোহিঙ্গাও। অনেক সময় ট্রলারে থাকা পণ্যের বিনিময়ে মাদক সংগ্রহ করা হয়। এই ইয়াবাগুলো কাকে দিতেন, কারা আপনাকে হায়ার করতেন? বাংলাদেশের বর্ডারে ট্রান্সফার দিত আর কি। আমার মাসে দিয়ে আমরা কোন দেশে জানি নি, বাংলাদেশের ট্রলারের পার্কা দিয়েছে। আচ্ছা,
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান নাফ নদীতে 24 ঘন্টা টহল দেওয়া হচ্ছে, বিশেষ করে শাহপরীর দ্বীপ, টেকনাফ মোহনায় স্মার্ট পেট্রোলিং এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের দাবি, অভিযান জোরদার হওয়ায় পাচারকারীরা রুট পরিবর্তন করে গভীর সমুদ্র ব্যবহার করছে। মাদক পাচার রোধে আমরা 24 ঘন্টায় আমাদের নিয়মিত টহল কার্যক্রমগুলো জোরদার করে আসছি এবং এছাড়াও আমরা আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছি এবং সন্দেহভাজন যে নৌযানসমূহ আছে সেগুলো আমরা নিয়মিত তল্লাশি করে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সম্পূর্ণ এরিয়াটাই আমরা 24 ঘন্টা টহল কার্যক্রমের আওতাধীন আছে এবং পাশাপাশি যদি আমরা আমাদের প্রয়োজন পড়ে আমরা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে আসছি। কোস্টগার্ডের নিয়মিত অভিযানে গত 1 বছরে প্রায় 50 লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 285 কোটি টাকা। জব্দ করা হয় 5.5 কেজি আইস। 471 জন মাদক কারবারি বা পাচারকারী আটক করে কোস্টগার্ড। মাদক বিরোধী অভিযানে কোস্টগার্ডকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, বিশেষ করে রাতের অন্ধকারে গোপনে মাদক পাচারের চেষ্টা করে অপরাধীরা। তাই সীমিত জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন সময় দেখেছি যে চোরা কারবারি যারা আছে অথবা যারা অপরাধের সাথে যুক্ত, এরা দিনের চাইতে রাতটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এর অন্যতম একটা কারণ হচ্ছে রাতের বেলা এদের যোগাযোগ ব্যবস্থা একটু সহজতর হয়, কারণ তারা ধারণা করে যে রাতের বেলা হয়তো আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা খুব সহজেই আমাদের সীমান্ত পার হয়ে যেতে পারবে এবং চোরা কারবারি পরিচালনা করতে পারবে। কিন্তু আমরা রাতের বেলাও আমরা টহল কার্যক্রম পরিচালনা করি এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির সহায়তা নিয়ে থাকি। তারপরও কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন সংলগ্ন নদী ও সমুদ্রপথে মাদক পাচার রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। সমুদ্রে মাছ ধরার ট্রলারের সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি বাড়ানো সহ নেওয়া হয়েছে নানা কৌশলগত পদক্ষেপ। সিদ্দিকী, যমুনা নিউজ, টেকনাফ। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী আরও একটি জাহাজ আটক করেছে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টার মেরিন সেনারা। আর এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। জানা গেছে গেল 24 এপ্রিল থেকে জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল মার্কিন নৌবাহিনী। ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করার সময় তুস্কা নামের জাহাজটি থামিয়ে তল্লাশি চালায় মেরিন সেনারা। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দফতর। যুক্তরাষ্ট্রের কোনো রকম চাপ কিংবা হুমকির মুখে নতি স্বীকার করে আলোচনার টেবিলে বসবে না ইরান। ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে নিজেদের প্রস্তাব উত্থাপনের পর ইসলামাবাদ ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রতিনিধিদের সফর বাতিলের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নিষ্ফল আলোচনায় সময় নষ্ট করতে প্রতিনিধি পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছেন আরাকচি। সেখান থেকে আবার ইসলামাবাদে ফিরতে পারেন তিনি, জানিয়েছে ইরানের গণমাধ্যম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আরও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। লেবাননের বিভিন্ন অঞ্চলে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা এবং বাফার জোনে আরও সেনা মোতায়েন করেছে তেল আবিব। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা জানালেও নিয়মিত হামলা চলছে। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের ডিনার পার্টিতে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়েছে, যার নাম কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী অভিযুক্ত, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে হামলার সময় তার হাতে একটি শটগান, একটি হ্যান্ডগান, বেশ কয়েকটি ছুরি ছিল। হামলাকারীকে ইতোমধ্যে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ছিল আমার কাছে